কাল তৃতীয় দফায় ৮৭ উপজেলায় ভোট কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে থাকবে ৩০০ প্লাটুন বিজিবি, সর্বোচ্চ প্রস্তুতি কমিশনের। এবং কোরবানির জন্য রংপুরে প্রস্তুত প্রায় ৩.৫ লাখ পশু। সপ্তাহখানেক পরই হাটে কেনা বেচা শুরু। চোরাচালান ঠেকাতে সীমান্তে নজরদারির দাবি। বাংলার সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। ঘূর্ণিঝড় রেমালে তছনছ উপকূলীয় এলাকা। গ্রামের পর গ্রামে পানিবন্দী হাজার হাজার মানুষ। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বিদ্যুৎ না থাকায় দুদিন ধরেই অন্ধকারে অনেক এলাকা। ভেঙে চুরে শেষ হয়ে গেছে, কিছুই নেই, এখনো পানিবন্দী আমরা। চিংড়ি মাছ, বাগদা, আপনার কাঁকড়া, যে সমস্ত গেরভেড়ি ছিল, এসে মাছ আছে, এই পরিমাণ মাছ ছিল, এই মাছ সব নদীতে চলে গেছে। মানে লক্ষ লক্ষ টাকা। কবুতর, ছাগল, মানে আমাদের হাঁস মুরগি মানে কিচ্ছু নাই, একদম সব শেষ। রাস্তাঘাট নাই, কিছু নাই, আমরা তো পানির উপরে ভাসি সব সময়। পাবলিক কত টাকা দিতে পারবে? তাদের তো বাড়ি ঘরই নেই, সেদিক দিয়ে দেখবে নাকি ভাঙন দেখবে? আমাদের ফোনে নেটওয়ার্ক দুর্বলের কারণে আমরা আমাদের আত্মীয় স্বজন এবং বিশেষ করে আত্মীয় স্বজন বাড়ির আশেপাশে খোঁজ খবর নিতে পারতেছি না, ফোন করতেই পারতেছি না, নেটওয়ার্ক অ্যাক্সেস দুর্বল। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে খুলনার পাইকগাছায় আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের যে ঝড়ো হাওয়ার প্রভাবে কিন্তু লোকালয় যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনিভাবে নদীর পানি জোয়ারের চাপে কিন্তু বিভিন্ন বেড়িবাঁধ কিন্তু ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ের তথ্য মতে খুলনার ৫৫টি পয়েন্ট ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে প্রায় ২০টি গ্রাম এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪,৫২,০০০ মানুষ। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের যে তেলিখালী যে পোল্ডারটি রয়েছে, ২২ নং পোল্ডারটি, সেই ২২ নং পোল্ডারটির চিত্রটি একটু দেখাতে চাই। এই পোল্ডারটির চিত্রটি যদি একটু দেখেন, একেবারেই ভেঙে যে নদীর যে জোয়ারের পানি সেটি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে এবং লোকালয়ের যে এই যে দেলুটি ইউনিয়নটি রয়েছে, সেই দেলুটি ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামে ১০,০০০ মানুষ কিন্তু পানির নিচে নিমজ্জিত। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেটি বলছেন যে এই বাঁধটি কিন্তু ৬০-এর দশকে নির্মাণ করা হয়েছে। তারা যেটি বলছে ৬০-এর দশকে নির্মাণ করার ফলে এই বাঁধটির উচ্চতা ছিল ১২ ফুট। এছাড়া বর্তমান যে বাঁধগুলো নির্মাণ করা হচ্ছে সেগুলো কিন্তু ১৪ ফুটের উপরে। তার ফলে কিন্তু ১২ ফুট হওয়ার কারণে একদিকে যেমন পানি উপচে এর পাশে লোকালয়ে প্রবেশ করেছে, ঠিক তেমনিভাবেই কিন্তু একেবারে ভঙ্গুর বাঁধ হওয়ার কারণেই কিন্তু এটি ভেঙে বিধ্বস্ত হয়েছে এবং এর ক্ষতির মাসুল কিন্তু দিতে হচ্ছে এই অঞ্চলের প্রায় 10,০০০ মানুষদের। স্থানীয় যেটি বলছিলেন যে এই বেড়িবাঁধ ভাঙার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে গত ২-১ দিনে এই যে দেলুটি ইউনিয়নটির ৩ ভাগের ২ ভাগ কিন্তু একেবারে পানির নিচে নিমজ্জিত ছিল। তবে আজকে যে এই বেড়িবাঁধের ভাঙার অংশটি সেটি কিন্তু একেবারে ৩ গুণ বেশি ভেঙে গেছে। এর ফলে এই যে টোটাল যে ইউনিয়নটি রয়েছে, এই ইউনিয়নটি কিন্তু একেবারে প্লাবিত বলা চলে। তারা যেটি বলছেন যে এই বিভিন্ন যে এই দুর্ভোগের কারণে তারা কিন্তু গবাদি পশু নিয়ে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে না এবং একেবারে পানির নিচে নিমজ্জিত হওয়ার কারণে তারা কিন্তু রান্নাও করতে পারছে না, যার ফলে কিন্তু তারা চিরা মুড়ি এইগুলো খেয়েই কিন্তু গতকাল রাত কাটিয়েছে। এবং আমরা এখানে এসেছি, আসার পর যেটি দেখেছি স্থানীয়রা তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে একত্রিত হয়ে পানি উন্নয়ন বোর্ড তারা বিভিন্ন বাঁশ নিয়ে এসেছে এবং বিভিন্ন বালুর বস্তাও নিয়ে এসেছে এবং তারা কিন্তু অপেক্ষা করছে কখন ভাটি আসবে এবং ভাটি আসলে কিন্তু তারা কাজ শুরু করবে। আমরা দেখেছি সকালে ১১টার দিকে কিন্তু ভাটার সময় তারা কাজ শুরু করেছিলেন। বাঁশ দিয়ে তারা কিন্তু পাইলিং তৈরি করার চেষ্টা করতেছিলেন। তারা কিন্তু এই বেড়িবাঁধের এবং প্রায় এখান থেকে বেশ খানিকটা দূরেই কিন্তু তারা অস্থায়ীভাবে একটি বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা করছেন, যাতে এই জোয়ারের পানিটি কোনোভাবে যেন ঠেকানো যায়, যাতে তারা লোকালয়ের মধ্যে এই পানিটি প্রবেশ না করেন। এর জন্য কিন্তু তারা এই কাজ করছিলেন। সব মিলে এই এলাকাবাসী যেটি বলছেন যে অস্থায়ী বেড়িবাঁধ নয়, তারা কিন্তু টেকসই বেড়িবাঁধ চান, যাতে প্রতি বছরই যেন এই দুর্ভোগের সম্মুখীন না হতে হয়। এ ছিল আমার কাছে খুলনা থেকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির আরও খবর জানাতে বাগেরহাটের মোরেলগঞ্জে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তানজিমের কাছে।
যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব তার ফলে কিন্তু আসলে সৃষ্ট জলোচ্ছ্বাস এখন পর্যন্ত প্লাবিত রয়েছে বাগেরহাটের উপকূলীয় বিভিন্ন এলাকা। এই মুহূর্তে আমরা বাগেরহাটের মোড়লগঞ্জের ঘষিয়াখালী এলাকায় রয়েছি, সেখানে বিস্তীর্ণ ঘের প্লাবিত। একই রকম চিত্র কিন্তু শুধু এই যে এই বাগেরহাট এই মোড়লগঞ্জে নয়, একই রকম চিত্র আসলে দেখা গেছে যে একই চিত্র দেখা গেছে মোড়লগঞ্জ, শরণখোলা, বাগেরহাট সদর উপজেলা, মোংলা বিভিন্ন জায়গায় আসলে ঘের বাড়ি ভেসে যায়। অর্থাৎ বাগেরহাট জেলায় যে ৭৪,০০০ মাছের ঘের রয়েছে, এর মধ্যে অন্তত ৩৫,০০০ ঘের এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়ের যে আঘাত ছিল, আসলে স্থানীয়রা বলছেন দীর্ঘ সময় ধরে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি আসলে তারা কখনো দেখেননি। যে এর আগের যেসব ঘূর্ণিঝড়, এই ভয়ঙ্কর মে বলা হয় মে মাসকে, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ বারবারই আঘাত আনে মে মাসে, অন্তত এক দশকে ৮টি ঘূর্ণিঝড় আঘাত এনেছে উপকূলে, এইটি ৯তম। এর মধ্যে আসলে যে ঝড়গুলো এই দক্ষিণ অঞ্চলের মানুষ দেখেছে এত দীর্ঘ সময় ধরে কোনোটির বিস্তৃতি আসলে দেখেনি। আমরা বেশ কিছু যারা বয়স্ক মানুষ রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, তাদের সাথেও কথা বলেছি। তারা আসলে বলছেন যে এই ধরনের আঘাত তারা মোটেই প্রস্তুত ছিলেন না। অর্থাৎ তারা ধারণা করেছিলেন ঘূর্ণিঝড় আঘাত এনে খুব স্বল্প সময়ে এটি আসলে উপকূল ত্যাগ করবে, কিন্তু যেহেতু দীর্ঘ সময় ধরে এটি এর যে আঘাত সেটি অব্যাহত রেখেছে, এর ফলে কিন্তু যে বিস্তীর্ণ এলাকা সেটি প্লাবিত হওয়ার পাশাপাশি ঘর বাড়ি ভেঙেছে, রাস্তাঘাট ভেঙেছে, বাঁধ ভেঙেছে। অর্থাৎ যদি বাগের পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু প্রায় ১৭০০ মিটার বাঁধ ৫ থেকে ৬টি জায়গায় বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সব জায়গায় উপচে কিন্তু পানি পড়েছে। অর্থাৎ সর্বশেষ জেলা প্রশাসনের তথ্য ছিল, সেখানে তারা জানিয়েছেন যে প্রায় ২০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে এই উঁচু জলোচ্ছ্বাসের কারণে। অর্থাৎ এই যে ৫ থেকে ৬ ফুট উঁচু মাত্রার, কখনো কখনো ৭ ফুট হয়ে গেছে আসলে এই যে জলোচ্ছ্বাস, এই জলোচ্ছ্বাসটি ঠেকানোর জন্য যে ধরনের টেকসই বেড়িবাঁধ প্রয়োজন সেটি উপকূলীয় বিভিন্ন এলাকাতে না থাকাতে এই ধরনের ক্ষতি স্থানীয়দের দাবি। তারা বলছেন বিভিন্ন সময় তাদের ত্রাণের কথা বলা হয়। এমনকি একটু জানিয়ে রাখতে চাই, মোড়লগঞ্জের ঘষিয়াখালী যে এলাকাটা, সেখানে কিন্তু আসলে যে সেখানে কিন্তু সাধারণ ত্রাণটুকু পৌঁছায়নি এবং সেখানে ত্রাণটুকু পৌঁছায়নি। সেক্ষেত্রে স্থানীয় যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা চেষ্টা করেছেন স্থানীয়দের মাঝে কিছুটা ত্রাণ সহযোগিতা দেওয়ার। এর বাইরে এখানে যে রাস্তাঘাট ভেঙেছে সেখানে সংস্কারের জন্য কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত আসলে স্থানীয় যারা বলছেন তারা দেখেননি। একই সাথে এই যে ঘের ভেসে যাওয়া চিংড়ির যে ক্ষতি, অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে ঘের চাষিদের, সেই ক্ষতি পুষিয়ে ওঠা আসলে সরকারি বেসরকারি সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় যে চাষিরা রয়েছেন তারা। তো বাগেরহাটের উপকূলে ঘূর্ণিঝড় পরবর্তী যে চিত্র আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রথম দিন পটুয়াখালী যাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলার সময় আরও থাকছে, কুড়িগ্রামের রেলপথ রেল সেতু সংস্কারে অনিয়ম, প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও অগ্রগতি মাত্র ৩৫%। তদন্তে মাঠে নেমেছে দুদক ও জেলা প্রশাসন। রাত পোহালেই তৃতীয় ধাপের ৮৭ উপজেলায় ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ২৯৯ প্লাটুন বিজিবি মোতায়েন সহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ বুধবার নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। সরঞ্জাম নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা, সেই সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্টরা। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো নির্বাচনী এলাকা। ২৯৯ প্লাটুন বিজিবি সহ মোতায়েন থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তৃতীয় ধাপে ১০৯ উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে ২২টি উপজেলায় স্থগিত করা হয়েছে। চতুর্থ ধাপ যেহেতু ৫ তারিখে নির্বাচন, এরপরই বোঝা যাবে আসলে কবে করা যাবে, অথবা ৫ তারিখের সাথে মিলিয়েও করা যাবে কিনা। দুই একটা হয়তো সবগুলো করা যাবে না, কোনোটা যদি করা সম্ভব হয়, স্থানীয় প্রশাসন যদি মনে করে, তখন হয়তো ৫ তারিখও যেতে পারে। তৃতীয় ধাপের নির্বাচনে ৮ জেলার ১৮ উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএমে এবং বাকি ৬৯ উপজেলায় ভোট গ্রহণ হবে ব্যালটে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। কুড়িগ্রামে ৯টি রেল সেতু ও ১০ কিলোমিটার রেলপথ সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ২০২৩ সালে জেলার উলিপুর রেল স্টেশন থেকে চিলমারের রমনা স্টেশন পর্যন্ত ১০ কিলোমিটার রেলপথের উন্নয়নে প্রায় ৩৪ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ২০২৫ সালের জুনে। ৯টি রেল সেতু সংস্কার ও নতুন লাইন স্থাপনে প্রকল্পের অন্তর্ভুক্ত, কিন্তু শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম
না মেনে ইচ্ছে মতো কাজের অভিযোগ স্থানীয়দের। এদিকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে দুদক ও জেলা প্রশাসন। প্রায় ২৯ বছর পর নড়াইলে অনুষ্ঠিত হলো জেলা যুবলীগের সম্মেলন। দুপুরে সুলতান মঞ্চে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলন অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুইপ মাশরাফি বিন মোর্তজা, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কাল তৃতীয় দফায় ৮৭ উপজেলায় ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তায় মাঠে থাকবে ৩০০ প্লাটুন বিজিবি, সর্বোচ্চ প্রস্তুতি কমিশনের। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময়ে সঙ্গে থাকবেন সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ রাইসা আপনাকে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।